হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আবারও স্বাগতম আরেকটি ভ্রমণ ব্লগে। আজকে আমি শেয়ার করব বাংলাদেশের ১ম ডিজিটাল জেলা যশোর, আমার ভ্রমণের অভিজ্ঞতা। আপনারা যারা যশোর ভ্রমণ করবেন, তাদের জন্য এই ভিডিওটি নিঃসন্দেহে একটি গাইডলাইন হিসেবে কাজ করবে। সো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। তো আমরা যেহেতু ঢাকা থেকে যশোর গিয়েছিলাম, তো ঢাকা থেকে আমরা পদ্মা সেতু হয়ে যশোর যাবো। তো আমাদের রুটটি ছিল পদ্মা সেতু হয়ে কাশিয়ানী, নড়াইল হয়ে দেন হচ্ছে যশোর। এছাড়াও টাঙ্গাইল দিয়েও যাওয়া যায়। টাঙ্গাইল, সিরাজগঞ্জ যেটা হচ্ছে যমুনা সেতু দিয়ে, দেন হচ্ছে বনপাড়া, ঈশ্বরদী, কুষ্টিয়া, ঝিনাইদহ হয়ে দেন হচ্ছে আপনারা যশোর যেতে পারেন। বাট ঢাকা থেকে পদ্মা সেতু দিয়ে যাওয়াটাই বেটার, কারণ এদিক দিয়ে সময় খুবই কম লাগে। পাশাপাশি যদি যমুনা দিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে কিছুটা সময় বেশি লাগে। ঢাকা থেকে যশোরের যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। সেক্ষেত্রে আপনারা বাসেও যেতে পারেন, ট্রেনেও যেতে পারেন এবং হচ্ছে প্লেনেও যেতে পারেন। আমরা দেখতে, দেখতে পদ্মা সেতুও চলে আসলাম। আজকে যেহেতু আকাশটা মেঘলা এবং বৃষ্টি হচ্ছে, তাই দূরের দৃশ্যগুলো খুব বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে না। কিন্তু পদ্মা সেতুতে আসলে আসলে মনটা ভালো হয়ে যায়। কারণ আগে যারা হচ্ছে দক্ষিণাঞ্চলে যাতায়াত করেছে ভ্রমণের জন্যে, তাদের জন্যে ফেরি দিয়ে পারাপার হওয়াটা খুবই ঝামেলা ছিল এবং অনেকটাই কি বলবো? সময় নষ্ট হতো ফেরিতে। বাট পদ্মা সেতু হওয়ার কারণে দক্ষিণাঞ্চলে যাতায়াত খুবই সহজ হয়ে গিয়েছে এবং সময়টা অনেক কম লাগে। আমরা পদ্মা সেতু পার হয়ে অলরেডি নড়াইল চলে আসছি এবং নড়াইলের এই সেতুটা এবং দূর থেকে এর ভিউটা আমার খুবই ভালো লেগেছে। আপনারাও চেষ্টা করবেন রাস্তায় যে ভিউগুলো থাকবে সেগুলো দেখার জন্যে। তো ঢাকা থেকে মাত্র ৪ ঘন্টা জার্নি করে আমরা প্রায় যশোরের কাছাকাছি চলে আসছি। সব মিলিয়ে আমাদের সর্বোচ্চ ৫ ঘন্টা সময় লেগেছে যশোর আসতে। আমরা এখন আছি যশোরের মেইন শহরের ধরাটানা মোড়ে। এর পাশে আছে যশোর কালেক্টর ভবন। কিছুটা দূরে যেই লাল বিল্ডিংটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে যশোরের কালেক্টর ভবন। যশোরের ভৈরব নদীর তীরেই এই ভবনটি অবস্থিত এবং এটি ১৭৮৬ সালে স্থাপিত হয়। বাংলাদেশে ব্রিটিশ স্থাপত্যের ভিতরে যশোরের কালেক্টর ভবন এটি অন্যতম। বাংলাদেশে ব্রিটিশ স্থাপনার ভেতরে যশোর কালেক্টর ভবন অন্যতম। যেহেতু এটি ১৭৮৬ সালে স্থাপিত হয়েছে এবং স্থাপনার পরপরই এটি জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এবং যশোরের প্রাণকেন্দ্রে এটি অবস্থিত হওয়ার কারণে এখানে জনসমাগম অনেক বেশি থাকে। পাশাপাশি এটি বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে। তো যশোরে যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই যশোর কালেক্টর ভবন ঘুরে দেখবেন। ভবনের সামনে একটি পার্কের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যেহেতু এটি নদীর পাশে অবস্থিত, তো বিকেলের সময়টি এখানে কাটাতে পারেন আপনারা। আমরা যশোরে নেমে যশোর কালেক্টর ভবনটি ঘুরে দেখি। আমাদের কাছেও অনেকটাই ভালো লেগেছে। ভবনটি ১৭৮৬ সালে স্থাপিত হলেও এটিকে ১৯৮৪ সালে বাংলাদেশ সরকার সংস্কার করে। সম্পূর্ণ ভবনটি হচ্ছে দোতলা বিশিষ্ট এবং সম্পূর্ণ বিল্ডিংটি হচ্ছে লাল রঙের। এর পাশেও কিছু স্থাপনা রয়েছে এবং একটি পুকুর রয়েছে এবং ভবনের পাশে একটি কালেক্টর মার্কেট রয়েছে। তো আপনারা যশোর আসলে অবশ্যই কালেক্টর ভবন ভিজিট করবেন। তো আমরা কালেক্টর ভবন ভিজিট করে আমরা এখন চলে যাব যশোর অন্যতম একটি স্থাপনা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে আমরা সেনানিবাসের গেটই দেখতে পেলাম, অত্যন্ত সুন্দর। বিশ্ববিদ্যালয়টি শহর থেকে ৫ কিলোমিটার ভিতরে অবস্থিত। এটি বাংলাদেশ যশোর জেলার অবস্থিত ১ম সরকারি বিশ্ববিদ্যালয় এবং এটি বাংলাদেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বৃহত্তর যশোর জেলার ১ম ও একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়টি ২০০৭ সালের ২৫শে জানুয়ারি প্রতিষ্ঠিত হয়
এবং ২০০৮ এবং ২০০৯ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম শুরু হয় এবং এটি খুলনা বিভাগের চতুর্থ সরকারি বিশ্ববিদ্যালয় এবং আমরা অলরেডি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চলে এসেছি। যশোরে যারা আপনারা ঘুরতে আসবেন অবশ্যই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি ঘুরে দেখবেন। আমরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি আপনাদেরকে সম্পূর্ণই ঘুরে দেখাবো। বিশ্ববিদ্যালয়ের কিছুটা ভিতরে ঢুকলেই আমরা স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন দেখতে পাই। অত্যন্ত সুন্দর এই ভবনটি। ভবনের সামনে বেশ বড় একটি মাঠ রয়েছে এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরাতন আরেকটি একাডেমিক ভবন কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবন এবং এর সামনেও বেশ বড় একটি খেলার মাঠ রয়েছে এবং ভবনটি ১০ তলা বিশিষ্ট এবং এর ভেতরেও বেশ সুন্দর করে সাজানো হয়েছে এবং ভবনের ভেতরে লিফটের ব্যবস্থা রয়েছে। এছাড়াও মাইকেল মধুসূদন দত্ত লাইব্রেরি কাম একাডেমিক ভবন রয়েছে এবং সবচেয়ে বেশি আমার কাছে যে জিনিসটি ভালো লেগেছে এর মাঠটি দেখে। অত্যন্ত বড় এবং সবুজ একটি মাঠ। মাঠের এক প্রান্তে শহীদ মিনার রয়েছে। আপনারা যারা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসবেন তারা অবশ্যই আগে লোকেশনটি দেখে নিবেন। এখন আমরা আসছি টিএসসি ভবনে। এটি মেইন গেট থেকে ডান পাশে অবস্থিত। যশোরে এমনি বৃষ্টিপাত কম হয়, বাট আমরা যেদিন ঘুরতে এসেছি সেদিন আমরা এসে কিছুক্ষণ পরেই বৃষ্টি পেয়েছি। যশোরের আবহাওয়াটা আসলে একটু অন্যরকম। যদি বলি যে শীতের সময় শীত অনেক বেশি থাকে এবং গরমের সময় এখানে প্রচণ্ড গরম থাকে। বাট আমরা এসে যেহেতু বৃষ্টি পেয়ে গেলাম তো এতটা গরম আসলে অনুভব করছি না। বাট ভালোই লাগছে। তো সন্ধ্যার দিকে আমরা আবার ক্যাম্পাসে আসি এবং ক্যাম্পাসের রাতের ভিউটি দেখার চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন গেটের সামনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লেখা আছে। তো অত্যন্ত সুন্দর গেটের ডিজাইনটি আমার কাছে ভালো লেগেছে। তো যেটি বলছিলাম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনারা যখন আসবেন এটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোরের স্বাধীনতা সড়কের পাশে অবস্থিত এবং এটি চৌগাছা চোরামনকাঠি সড়ক নামেও পরিচিত এবং যশোরের কেন্দ্র ধরাটানা থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে এটি অবস্থিত এবং আপনারা গুগল লোকেশনেও ট্র্যাক করে এখানে চলে আসতে পারেন। ছাত্র ও শিক্ষক কেন্দ্র এই ভবনটিও অনেক সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। এছাড়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় পাশাপাশি ক্রীড়াঙ্গনে খুব ভালো অবদান রেখেছে এবং তাদের বেশ কিছু অর্জন আছে। তাছাড়া যারা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাচ্ছেন বা এই সম্পর্কে ইনফরমেশন নিতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত হেল্পফুল হবে বলে আমি মনে করি। তো আমরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমরা ধর্মতলা চলে আসছি। যশোরের অন্যতম একটি স্থান। এখানে একটি অন্যতম মোটামুটি জনপ্রিয় একটি চা আছে, মালাই চা। তো আমরা সেই চা খাওয়ার জন্য জামতলা নামে একটি স্থানে চলে আসি। তো এই চাটি আপনারা যশোরে এসে ট্রাই করতে পারেন। আমরা চা খেয়ে চলে আসলাম যশোর বিমানবন্দরে। রাতের যশোরের বিমানবন্দরের দৃশ্যটি একটু অন্যরকম লাগছিল এবং চারপাশ থেকে বিমান ল্যান্ড করছিল এবং বিমানবন্দরের এই নতুন স্থাপনাটি সত্যি অনেক ভালো লাগছিল এবং বিমানের সাউন্ড কিছুক্ষণ পর পর শোনা যাচ্ছিল। বিমানবন্দরটি বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি এবং প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে এটিকে ব্যবহার করা হয়। বিমানবন্দরের পাশেই অবস্থিত একটি রেস্টুরেন্ট টেক অফ। বেশ আলোকসজ্জা আছে এখানে, ভালো লাগছিল এখানে। ১৯৪২ সালে যুক্তরাজ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়লে যশোরে বিমান ঘাঁটি নির্মাণ কাজ শুরু হয় এবং ১৯৬০ সালে যশোর বিমানবন্দর পূর্ণাঙ্গ বিমানবন্দর হিসেবে চালু হয়। আমরা যশোর বিমানবন্দর ঘুরে চলে আসি আবার যশোরের প্রাণকেন্দ্রে ধরাটানায় এবং আপনারা রাতের যশোর কালেক্টর ভবনটি দেখতে পাচ্ছেন। অত্যন্ত সুন্দর লাগছে দূর থেকে। আমরা রাতে ডিনারের জন্যে কোথায় ডিনার করব একটি প্লেস খুঁজছিলাম।
তো এখানে লাক্সারি ডাইন নামে একটি রেস্টুরেন্ট আমরা পেয়ে যাই। অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ এবং ভিতরের ডেকোরেশন আমার কাছে খুবই ভালো লেগেছে। আজকে ওয়েদার কিছুটা মেঘলা থাকার কারণে এবং পরিবেশটি আমার কাছে খুবই ভালো লাগছিল। যশোরে আপনারা যারা ঘুরতে আসবেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, কারণ এছাড়াও যশোরে বেশ কিছু উল্লেখযোগ্য স্থান আছে ঘোরার মতো। এর ভিতরে গদখালি ফুলের বাজার, এটিকে ফুলের রাজধানী বলা হয় কারণ বাংলাদেশের অধিকাংশ ফুলের চাহিদা এখান থেকে পূরণ করা হয়। আছে সাগরদাড়ি, এটি কবি মাইকেল মধুসূদন দত্ত স্মৃতি বিজড়িত স্থান এবং এখানে তার বাড়ি রয়েছে। আছে কেশবপুরের হনুমান গ্রাম, বিনোদিয়া ফ্যামিলি পার্ক, রয়েছে যশোর রোড, ভাসমান সেতু, যশোর আইটি পার্ক এবং বেনাপোল স্থলবন্দর। তো আপনারা সময় নিয়ে অবশ্যই স্থানগুলো ঘুরে দেখবেন। বেনাপোল স্থলবন্দর এটি বাংলাদেশের বৃহত্তম এবং সীমান্তবর্তী একটি স্থলবন্দর। তো এই জায়গাটি আপনারা অনেকেই চেনেন। তো একটু সময় করে যদি আপনারা আসতে পারেন তাহলে যশোর শহর এবং যশোর স্থাপনাগুলো আপনারা ঘুরে দেখতে পারবেন। এছাড়াও যশোর রয়েছে বিভিন্ন বিখ্যাত খাবার, যেমন জামতলার মিষ্টি, খেজুরের গুড়, নারিকেলি মুরগি, চুই ঝাল দিয়ে খাসির মাংস, গুড়ের সন্দেশ এবং বিভিন্ন ধরনের ফল যেমন লিচু, আম, কাঁঠাল ইত্যাদি পাওয়া যায় যশোরে। যশোরের নামকরণের একটি ইতিহাস রয়েছে। যশোরের সর্বত্র নদী নালায় পরিপূর্ণ ছিল। নদী বা খালের উপর তখন সাঁকো বানানো হতো। পীর খানজাহান আলী বাঁশের সাঁকো নির্মাণ করে ভৈরব থেকে মুরুলিতে আসেন। এই বাঁশের সাঁকোর আরবি শব্দ হচ্ছে যশোর এবং সেখান থেকে যশোরের নামের উৎপত্তি হয়। যশোরের অনেক কিছুই না দেখে আমরা আজকে চলে যাচ্ছি। ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। তো অত্যন্ত সুন্দর একটি দিন এবং রাত এবং বেশ কিছু উল্লেখযোগ্য স্থান ভ্রমণ করলাম এবং আমাদের খুবই ভালো লাগলো। আজকে যেহেতু আমরা যশোর থেকে ঢাকায় রওনা হয়েছি, যাওয়ার রাস্তাটাও আমার কাছে খুবই ভালো লাগছিল, কারণ রাস্তার দুই পাশে গাছের সারি। অত্যন্ত সুন্দর একটি রোড যশোর থেকে ঢাকা যাওয়ার। আপনারা যারা যশোর যাবেন, ঘুরবেন, তারা অবশ্যই এই জিনিসগুলো এনজয় করতে পারবেন। ফেরার পথে আমরা যমুনা সেতু হয়ে আসিনি, আমরা ফেরি পারাপার হয়ে আসছি। পদ্মা নদীর সৌন্দর্য দেখতে দেখতে আমরা আজকে পদ্মা নদী পার হব। পদ্মা সেতু হওয়ার কারণে আসলে ফেরির ভোগান্তিটা অনেকটাই কমে গিয়েছে। এখন পদ্মা সেতুর কারণে অনেক সহজেই দক্ষিণাঞ্চলে যাতায়াত করা যায়। সো এই সুযোগটা আসলে মিস করা উচিত নয়। আপনারা যারা দক্ষিণাঞ্চলে ভ্রমণ করতে চান সেক্ষেত্রে যশোর একটি অন্যতম অপশন হতে পারে। তো আপনারা যশোর ভ্রমণ করুন এবং আমার ভিডিওটি কেমন লাগলো এবং ইনফরমেশনগুলো কেমন লাগলো সেটি আমাকে কমেন্টে জানাতে পারেন। ডেসক্রিপশন বক্সে আপনারা দর্শনীয় স্থানগুলোর নাম পেয়ে যাবেন, পাশাপাশি যাতায়াতের ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যাবেন। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে অন্য কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।